এখানে উপস্থিত অনেকেই আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা শুনেছেন, ওনার সাথে রাজনীতিও করেছেন, জীবদ্দশা ওনাকে দেখেছেন। তাই আসলে আমার পক্ষে ওনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস নিয়ে আসলে কথা বলাটা সমীচীন নয়। আমি আমার জেনারেশনের পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিকোণ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা কিভাবে দেখি সেই বিষয়ে কিছু বলতে চাই, এবং সমসাময়িক কিছু বিষয় উঠে এসেছে সেই বিষয়ে একটি কথা বলতে চাই। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, জনাব সাদেক হোসেন খোকা। তো ওনার বেশ কিছু মুক্তিযুদ্ধ সম্পর্কিত বক্তব্য এবং আলাপচারিতা আমি বিভিন্ন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা জানতে পেরেছি। উনি সবসময় বলতেন যে যেখানে যখন সারা বাংলাদেশের মানুষ তৎকালীন সময়ে মার্চ মাসে একটি স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে তাকিয়েছিলেন, সেখানে তারা ব্যর্থ হয়েছিলেন, এবং তখন একজন ৩৬ বছর বয়সী মেজর র্যাঙ্কের অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পরিকল্পনা মাফিক একটি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র সেটিকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। ওনার ঊর্ধ্বতন যে পাকিস্তানি অফিসার তাদেরকে তিনি বন্দী করেছিলেন। যে একটা পরিপূর্ণ স্বাধীনতার ঘোষণা, যেখানে তিনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে দান, তিনি বিশ্বের অন্যান্য দেশগুলো চেয়েছিলেন, অস্ত্র চেয়েছিলেন, এবং যুদ্ধের জন্য সারা বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনী, তৎকালীন ইপিআর, ইবিআর এবং অন্যান্য পুলিশ বাহিনী সহ সকল যে বাহিনী তাদেরকে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান যখন বাংলাদেশের সাধারণ মানুষের কানে পৌঁছালো, আপনারা নিশ্চয়ই কি নাম, আমি আজানের পরে বক্তব্য দিব নাকি? আচ্ছা, একজন যখন 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী যখন সাধারণ আমাদের যে রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা আমার বাবার মুখে শুনেছি, যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা, যিনি যে র্যাঙ্কেরই হোক, তার মুখের থেকে একটা ঘোষণা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, মানুষের মনে তখন একটা উৎসাহ, উদ্দীপনা, এবং বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে যারা অফিসাররা ছিলেন, সৈনিকরা ছিলেন, তাদের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, একটা সাহস পেল, এবং তারা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করে যুদ্ধে যোগদান করলেন। আরেকটি বিষয় উনি সবসময় উল্লেখ করতেন যে একজন সেনা অফিসারের রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করার অর্থাৎ নির্ঘাত কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড, এটা জেনে শুনেও উনি ৩৬ বছর বয়সে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, এরকম একটি ঘোষণা তিনি ড্রাফট করে সেটি দিয়েছিলেন। তার যে সাহস, তার যে সাহসিকতা, সেটা আসলে বারবারই আমরা মুগ্ধ হয়ে সবসময় শুনে এসেছি। ইতিহাসের পাতায় সেটি স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে। আমি আরেকটি ছোট্ট ঘটনা, ছোট্ট না, এখানে আলোচনায় উঠে এসেছে যে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে 2021 সালে সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে খেতাব বীর উত্তম, সেই খেতাবটি কেড়ে নেওয়ার একটি আলোচনা তখন সামনে এসেছিল, যেটি পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। কিন্তু তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এখন সম্ভবত জেলে আছেন, আকম মোজাম্মেল হক, তার নির্দেশনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা, আমার যতটুকু মনে পড়ে খবরের কাগজে, তখন এই বিষয়টি উত্থাপন করা হয়। তার প্রতিবাদে বিএনপি, আমরা এই প্রেস ক্লাবে, এই যে আজকে আমরা যেখানে মিটিং করছি, এখানে আমরা একটা প্রতিবাদের একটা বিশাল বড় একটা প্রতিবাদ সভা করেছিলাম। যেই প্রতিবাদ সভায় তখন আমাদের সভা আমরা শেষ করতে পারিনি, তখন আমাদের উপরে পুলিশি যে আক্রমণ করা হয় এবং আমাদের উপর হামলা করে আমাদের অনেক নেতাকর্মীদের গ্রেফতার এবং আহত এবং রক্তাক্ত করা হয়। আমিও সেখানে সশরীরে উপস্থিত ছিলাম, এবং সেদিন সম্ভবত একটা ঘটনা ঘটেছিল, আমি একজনকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। ওই ঘটনাটি আমাকে অনেক সময় মনে করিয়ে দেয় বিভিন্ন জায়গায় গেলে। তো যার কারণে আজকের যে আলোচনা সেটার সাথে রেলেভেন্ট দেখে আমি বিষয়টি উত্থাপন করলাম। আমাদের এখানে কয়েকটি কথা বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের তালিকা, অবশ্যই মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আমরা সকলেই জানি
তবে আমি ভুয়া শব্দটি মুক্তিযোদ্ধাদের আগে আমি এটাকে মনে করি যে তাদের প্রতি অসম্মানজনক বিষয়, এটিকে বলতে হবে অমুক্তিযোদ্ধা। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই, এই কাজটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা এই সংস্থাটি করে থাকে। তারা যখন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, তাদের সুপারিশের ভিত্তিতে গ্যাজেটভুক্ত করা হয় অথবা গ্যাজেট বাতিল করা হয়। আমরা মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের নামের আগে মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি যুক্ত হয়ে গিয়েছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনোদিনও মনে করি না যে এটাকে প্রশ্রয় দেওয়া উচিত। আমরা আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও একজন মুক্তিযোদ্ধার শুধু সন্তান নয়, স্বাধীনতার ঘোষকের সন্তান। তাই আমরা এই বিষয়ে অবশ্যই সিরিয়াসলি আগামী দিনে কাজ করে যাব। আর আজকে অনেকগুলো বিষয়ে আপনাদের অভিযোগ উত্থাপন করেছেন, যেটা অবশ্যই আপনারা করবেন, অভিযোগ উত্থাপন করতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে সরকারটি কয়দিন হলো গঠন হয়েছে, আপনারা একটু ভেবে দেখেন তো। আমাদেরকে তো একটু সময় দিতে হবে। আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে জ্বালানির যে অবস্থা, সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের সরকার সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করে চলেছে। যার কারণে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সংকটটি ভালোভাবে মোকাবেলা করতে পারছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আরো এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিবেন। তবে আমি যেহেতু ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকি, আমাদের সংসদীয় দলের বৈঠকে আমি উপস্থিত থাকি, সংসদেও আমরা উপস্থিত থাকি, তাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অন্য যে কোনো সরকারের তুলনায় আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 30 দিনের মধ্যে এই সকল সংকট মোকাবেলায় অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে চলেছে। তবে আমরা এখানে বলছি না যে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা প্রতিনিয়তই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে, তার নেতৃত্বে আমরা প্রত্যেকটি সেক্টরের যে সমস্যাগুলো সেগুলো বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী যারা রয়েছেন তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমাদের যিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন বর্তমানে, সফলভাবে দায়িত্ব পালন করেছেন, কারণ আমাদের যে ক্যাপাসিটি এবং আমাদের যে সক্ষমতা, তার সেই অনুযায়ী আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে গণপরিবহনের, সেটিকে কোনোভাবেই স্বাভাবিকভাবে সম্পন্ন নয়। তারপরেও এই ঈদ যাত্রায় আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের একজন মন্ত্রী, 2জন প্রতিমন্ত্রী ভালোভাবেই কাজ করেছেন। আমরা যারা সংসদ সদস্যও রয়েছি, আমরা যার অবস্থান থেকে কিন্তু ওনাদেরকে সহযোগিতা করেছি। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাকে বিশেষ অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ করেছেন। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আজকে আমাকেও এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য উনি ধৈর্য সহকারে এখানে আমার কথা শুনেছেন। ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।